এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নমস্কার, শুভ সন্ধ্যা। কেউ উঠতে বসতে আক্রমণ করছেন, তো কেউ ঢালাও প্রশংসা। কিন্তু একটা কথা তার কঠোরতম সমালোচককেও মানতে হচ্ছে, তাকে অগ্রাহ্য করা যাচ্ছে না। আসুন দেখি আর চেষ্টা করি এই কটাক্ষ আর স্তুতির ধোঁয়াশা সরিয়ে আসল মানুষটার নাগাল পাওয়া যায় কিনা। এই মুহূর্তে পদত্যাগ আর দলবদলের পর প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে আমার মুখোমুখি শুভেন্দু অধিকারী। স্বাগত। নমস্কার। অতীত থেকেই শুরু করি। আপনার এক পূর্বপুরুষ চৈতন্যদেবের ওড়িশা যাত্রার সঙ্গী ছিলেন। আদতে আপনারা বর্ধমান জেলার চক্রবর্তী বামুন। চৈতন্য প্রভাবে বৈষ্ণব হলেন। শিশিরদার এক জাতুতো ভাই নাকি খুব অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলেন। আর আমার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন, তাকে নিয়ে বাড়ির লোকের সব থেকে বড় ভয় ছিল যে তিনিও জ্যাঠার মতো সন্ন্যাসী হয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখছি তিনি গেরুয়া পড়লেন না, গেরুয়া পার্টিতে নাম লেখালেন, তাই তো? না দেখুন, ওগুলো তো একটা সাত্ত্বিকতা, একটা নিজস্ব আস্থার জায়গা। হ্যাঁ, সেটার সঙ্গে রাজনীতিরকে মিশিয়ে ফেলা ঠিক হবে না। কিন্তু কখনো ভেবেছিলেন আপনি জীবনে যে সন্ন্যাসী হয়ে যাবেন? মানে কোনো আধ্যাত্মিকতার বোধ ভাবনা ছিল কখনো? আমার পুরো পরিবারটাই সাত্ত্বিক এবং আধ্যাত্মিকতার সঙ্গে আমরা একেবারে সম্পৃক্ত। এটা আমাদের এর সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে বা আমার বাড়িতে তো অনেক দিন ধরেই আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জনপ্রতিনিধি হয়েছি, তেমন কোনো ব্যাপার নয়। 1970 সালের আগে থেকে, আমার জন্মের আগে থেকে আমার বাবা জনপ্রতিনিধি। আমি নিজেও কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জেতাটাও যদি নির্বাচিত প্রতিনিধি ধরেন, তা আমি 88 সাল থেকে জিএস কলেজের, আর 95 সালে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর। এতে ন্যাচারালি আমরা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে স্তরেই, ছোট স্তরে বা বড় স্তরে, আমরা মানব ধর্ম পালন করেছি সবসময়। কিন্তু এইখানে পারিবারিক ট্র্যাডিশনের কথা আপনি বলছেন। শিশিরদা সম্ভবত 1987 সালে রাজীব গান্ধীর সময়, তখন প্রিয়দাস মুন্সি প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেখানে দল ছেড়ে বিদ্রোহ করে নির্দল দাঁড়ালেন এবং কংগ্রেসের প্রার্থীকে হারালেন। তো এই বিদ্রোহের ট্র্যাডিশনও তো পারিবারিক। শুনুন, আত্মসম্মান এবং আমার এলাকার মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গায় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি সম্প্রতি একটা সভাতে বলেছি, দেখুন, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। মানুষের সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তো আছেই। 2009 যখন কংগ্রেস তৃণমূলের জোটে আমি প্রার্থী ছিলাম, তখন প্রণববাবু এসেছিলেন প্রচারে মহিষাদলে। তিনি প্রকাশ্যে বলে গেছিলেন, সতীশদা সুশীলদার আসনে শুভেন্দুকে আমরা প্রার্থী করেছি, তোমরা শুভেন্দুকে জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটা আমার পুরো পরিবার এবং এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। আমি কারোর সঙ্গে তুলনা করব না। আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, কলকাতার কংগ্রেস অধিবেশনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে অপমান করা হয়েছিল। তিনি দুটো পায়ের খালি জুতো ফেলে দিয়ে অধিবেশন স্থল থেকে খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, মানে 2 24 পরগনা মিলে আর অবিভক্ত মেদিনীপুর, এখন 3টে জেলা, এখানে ট্যাক্স বন্ধের আন্দোলন করেছিলেন। এবং ভারতবর্ষে কেন, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি চণ্ডীভেটি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমি ওনার সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি। কিন্তু পাশাপাশি আরেকটা কথাও আসে, সেটা হচ্ছে এই আধ্যাত্মিকতা, সন্ন্যাস, এর একটা অবধারিত প্রকরণ হচ্ছে নিষ্কাম কর্ম। আপনি তো এই মুহূর্তে নিষ্কাম কর্মে নেই। আপনি বলছেন যে নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতে হবে এবং সংসদীয় রাজনীতির একটাই উদ্দেশ্য, তার মধ্যে কোনো অন্যায় নেই, ক্ষমতা দখল। সেই রাস্তায় এগোচ্ছেন যে বাংলার ক্ষমতা বিজেপির হাতে তুলে দিতে হবে। সেটা কিন্তু নিষ্কাম কর্ম নয়, সন্ন্যাসের থেকে অনেকটা তফাৎ। না, সে তো এতে বিতর্ক থাকতে পারে, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, যে যার নিজস্ব মতামত থাকতে পারে, সেটা নিয়ে আমি বিতর্কে যাব না। কিন্তু এই মুহূর্তে বাংলায় যে অর্থনৈতিক অবস্থা, যে বেকারত্ব এবং শিল্পের যে ধ্বংস, এবং সর্বোপরি সামগ্রিকভাবে যে অবস্থাটা তৈরি করা হয়েছে, এতে আমার একজন, মানে একবারে আমি নিজেকে সচেতন বলছি, সচেতন ভোটার হিসেবে
দিল্লি এবং কলকাতায় একই দলের সরকার থাকা দরকার আছে। সব সময় এই সাউথ পোল নর্থ পোল অপোজিট জায়গায় অবস্থান করার ফলে বাংলা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। আপনি বলুন 9.5 বছরে নতুন একটা এয়ারপোর্ট হয়েছে, নতুন একটা সিপোর্ট হয়েছে, রেল লাইনের এক্সপেনশন হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথ এইখানে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরুন 9.5 বছরের কথা আপনি বলছেন, আপনার এই উপলব্ধি 9.5 বছরে এসে কেন দাঁড়ালো? তার আগেই তো উপলব্ধি হওয়ার, মানে আজকে যদি 9.5 বছরে এই সরকার উন্নয়ন না করতে পারে, সেই অনুন্নয়নের দায় তো শুভেন্দু অধিকারীর ওপর বর্তায়। না, নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে তো দায় বর্তায়, কিন্তু পুরো ব্যবস্থাপনাটা তো আপনারা সবাই জানেন যে একজন কেন্দ্রিক পুরো ব্যাপারটা। আপনার এখানে কোনো কাজ মানে আমার তো আমি 16 সাল পর্যন্ত দিল্লিতে ছিলাম। বাংলায় সরকার কিভাবে হয় বাইরে থেকে দেখতাম, সরকারের ভিতরে থাকার পরে 4.5 বছর দিয়ে দেখেছি অল আর ল্যাম্পপোস্ট। সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা, বিজেপির নেতারা সবাই তো বলে যে একটাই পোস্ট আর সব ল্যাম্পপোস্ট। অনেকে বলেন বিজেপি দলেও নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে 14 এবং 19 এই বিপুল সাফল্য বিজেপির, সেটাও তো এই ল্যাম্পপোস্টের থিওরি তার উপরে প্রযুক্ত হতে পারে। সেটা তো নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সাফল্য বিজেপিকে এই জায়গায় নিয়ে গেছে, তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ওখানে দায়িত্ব বন্টন এবং বিকেন্দ্রীকৃত দায়িত্ব এবং একটা টিম ওয়ার্ক এবং দল সিস্টেম, এটা অন্যভাবে হয়। আমি আপনাকে মডেলটাই আলাদা। কোভিড নিয়ে আপনি বলুন, কোভিড নিয়ে প্রথম টেলিকনফারেন্স, ভার্চুয়াল কনফারেন্স যখন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে বলেছেন যে আপনারা মন্ত্রী, এমএলএ, এমপিদের কথা শুনবেন না, এটা অতিমারি, ডিএম, এসপি, সিএম ওইচরা সব কাজ করুন, জনপ্রতিনিধিদের কথা শোনার দরকার নেই। তো আমরা নিজেরাও তো ভার্চুয়াল কনফারেন্সে আপনারাও দেখিয়েছেন বলে প্রকাশ্যে বলছেন, অথচ উল্টো দিকে দিল্লিতে আপনি দেখবেন আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের কিছু বিশেষ বিশেষ মন্ত্রীকে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন থেকে শুরু করে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক হয়েছে আমলা এবং মন্ত্রীদের। আপনি বলছেন এদিকে টিম ওয়ার্ক, এদিকে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মডেলটাই আলাদা। সবাই জানতে চায় শুভেন্দু অধিকারীর কাছে, দাদা ডিলটা কি হলো বিজেপির সঙ্গে? আপনি বিজেপি দলে গেলেন, ডিলটা কি হলো? মুখ্যমন্ত্রিত্বের, উপমুখ্যমন্ত্রিত্বের, নাকি কোনো কেন্দ্রীয় মন্ত্রক? মানে শুভেন্দু অধিকারী শুধু জুট কর্পোরেশন নিয়ে তো সন্তুষ্ট থাকবে না। না, আমার সঙ্গে কিচ্ছু ডিল হয়নি। আমার সঙ্গে যে ডিলটা হয়েছে, এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে, বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে, বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই যে গঙ্গাসাগর মেলা দেখুন না, যেতে যেতে অনুপ্রাণিত, আস্তে আস্তে অনুপ্রাণিত, কপিল মুনি নেই, আউট হয়ে গেছে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেয়া হয়েছে, এত কেস দেয়া হয়। আপনি নতুন করে কটা কেস পেলেন? কাছাকাছি অর্জুন সিং আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত, চেষ্টা করছে ডায়ে বাঁয়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে, ওনার ডায়ে বাঁয়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা, 1.5টা লোক সব চালাবে, উনি আর ওনার ভাতুষপুত্র, এই জিনিস তো হতে পারে না।
এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি। অনেকে বলছেন বিজেপিতে যোগ দেওয়া আসলে আপনার ঘরে ফেরা। 1970 সালের 15ই ডিসেম্বর আপনার জন্ম। একেবারে ছোট বয়স থেকে প্রত্যেক শনিবার কাঁথি রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সম্ভবত আপনি তৃণমূলের একমাত্র মন্ত্রী যিনি ছোটবেলায় আরএসএসের শাখা করেছেন স্কুল জীবন থেকে। তো আপনার বিজেপিতেই যাওয়া উচিত ছিল, মাঝে নাকি পথ ঘুরে তৃণমূলে চলে গেছেন? না না, এটা ঠিক কথা না। শাখার সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি 8, 9, 10 আমার কাঁথিতে শাখা চলতো। কাঁথির শাখাতে আমি ছুটির দিনে যেতাম। ওটাতে শরীর গঠন হয়, মনের বিকাশ হয়, দেশপ্রেম জাগ্রত হয়, জাতীয়তাবোধের চেতনার উন্মেষ ঘটায়। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও, দেশভক্তি যার কাছে সবচেয়ে বড় জিনিস। শাখাতে কোনোদিন আমার স্কুল লাইফে গেছি, কোনোদিন শেখায়নি যে এই রাজনৈতিক দল করতে হবে। অর্থাৎ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে শাখা যারা করেছে তাদের কাছে আরাধ্য দেবী হলেন ভারত মাতা, এটা শিখিয়েছে শাখা। তো মাঝের যে সময়টা তৃণমূলে ছিলেন সেই সময়টা এই শাখার সঙ্গে বা এই যারা আপনাদের এই শিক্ষা দিয়েছেন যোগাযোগ সূত্রটা ছিল নাকি ছিন্ন হয়ে গেছিল? না, আমার রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যোগাযোগ তো মাঝে মাঝে কয়েকজনের সঙ্গে হয়েছে, কিন্তু নিয়মিত যোগাযোগ যেটা আমার ওখানে ছিল আমার শিক্ষাগুরু প্রয়াত নলিনীকান্ত দাস। আমি কলেজের অ্যাকাউন্টসি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তিনি ওখানকার প্রচারক ছিলেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর এখনও বেঁচে আছেন আরেক অধ্যাপক তমলুকের সুধাংশু শেখর সামন্ত, এদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। বেশ, আমি সরাসরি এই মুহূর্তের আক্রমণগুলোতে আসি। শুভেন্দু অধিকারী বাংলার সব থেকে বড় তোলাবাজ, হলদিয়া, কাঁথি, তমলুক ঠিকাদারদের রাজার রাজা। না, এটা তো আপনার দল বদলালেই এগুলো বলে। তা ওনাদের হাতে তো সমস্ত রকম ব্যবস্থাপনা আছে এবং আগস্ট মাস থেকে তো ওনার যা যা দপ্তরে যা যা আছে সবকে নামিয়েছিলেন, তো প্রমাণ করতে হবে তো। আর আমরা তো যা যা বলছি এগুলো এইসব কথা যাদের দিয়ে বলাচ্ছে, কেউ ইউএপিএতে 10 বছর জেল খেটেছে লালগড়ের, কেউ সারদা মামলাতে 3.5 বছর জেল খেটেছে। এইসব লোককে দিয়ে এগুলো বলাচ্ছেন কেন? প্রমাণ করতে হবে তো। কিন্তু পাশাপাশি স্বয়ং নেত্রী, ঘটনাচক্রে সেদিন আপনার জন্মদিন, ওই 15ই ডিসেম্বর জলপাইগুড়িতে দাঁড়িয়ে বলছেন আমি কোট আনকোট যাচ্ছি। 10 বছর পার্টির খেয়ে, সরকারের সবটা খেয়ে ভোটের সময় আপনি বোঝাপড়া করেছেন। না না, দেখুন, ভোটের সময় তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, ভোটের আগেই যখন সরানোর সময় আসে। রাজনীতিতে নীতির সঙ্গে তো কৌশল থাকে। আমি ওই কৌশলটা ওনাকে অ্যাপ্লাই করেছি। ঠিক ওনাকে যখন সরানোর সুযোগটা এসেছে, এখন আমার লড়াইটাতে আমি ওনাকে সরাতে পারবো, কিন্তু উনার মুখ থেকে এসব কথা মানায় না। তার কারণ উনাকে তো তৈরি করেছেন রাজীব গান্ধী, আর উনি প্রথম তো কংগ্রেসের খেয়েছেন, পড়েছেন, পরিচিতি হয়েছেন। আলাদা যুব কংগ্রেস করে গোটা রাজ্যে সমান্তরাল কংগ্রেস করেছিলেন উনি, আড়াআড়িভাবে ভাগ করেছিলেন। সোমেন মিত্রদের নেতৃত্বে কংগ্রেস আর মমতা ব্যানার্জির নেতৃত্বে যুব কংগ্রেস। তারপরে উনি প্রথম তো কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কংগ্রেসের কতবারের এমপি তিনি, কেন্দ্রের মন্ত্রী। আর 98 সালে হওয়ার পরে তো উনাকে আশ্রয় দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 98-এর পঞ্চায়েত ভোট, লোকসভা নির্বাচন, 99 লোকসভা নির্বাচন, আশ্রয় তো দিয়েছেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা। তিনি রেলমন্ত্রী হয়েছেন, কয়লা মন্ত্রী হয়েছেন। ঠিক 2001 সালে বিধানসভা নির্বাচনের আগে অঙ্ক কষে দেখেছেন যে বিজেপিকে ছাড়লে কংগ্রেসের সঙ্গে গেলে মুখ্যমন্ত্রী হওয়া যাবে। তাই তিনি 2001 সালে ভোটের ঠিক 3 মাস আগে একই জিনিস তো উনি করেছেন। একই জিনিস তো আপনার সম্পর্কে বলতে হচ্ছে, আপনি অঙ্ক কষে দেখেছেন যে এই সময় ভোটের ঠিক না, এই সময় শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিতে হবে। আমি আপনাকে ধাক্কা তো দেওয়ার সুযোগ এসছে। আমি 1 বছর আগে ধাক্কা দিলে তো ওনাকে সরাতে পারতাম না। ওনাকে সরানোর সময় এসেছে। আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলেছি, সমর্থকদের বলেছি, ভোটারদের বলেছি যে আমার অংশগ্রহণটা এমন সময় হয়েছে, আমি করেছি যাতে আপনাদের তৈরি করা 49টা আমি 51 করতে পারি। এটাই তো আমার সঠিক সময়। বিধানসভা নির্বাচনে 6 মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনি খানিকক্ষণ আগে বললেন যে 1.5 জনের সরকার। অনেকে বলছেন লড়াইটা আসলে শান্তিকুঞ্জ বনাম শান্তিনিকেতন। যারা জানেন না তাদের বলে রাখি, শান্তিকুঞ্জ শুভেন্দুবাবুর বাড়ির নাম আর শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সৌগত রায় বলছেন যে আপনি দল ছেড়েছেন তার কারণ উচ্চাসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আপনি উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারবেন না সেই কারণ ব্যক্তিগত।
দেখুন, সৌগতবাবুকে আমি মাস্টারমশাই হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু সম্প্রতি তিনি যা কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন, যা যা বলছেন, তা উনি তো উচ্চাসা থেকে ৭৭ সালে রিগিং করে জিতেছিলেন ব্যারাকপুর থেকে কংগ্রেসে, এবং তিনি উচ্চাসা নিয়েই তো দেবরাজ আর্সের সঙ্গে গিয়ে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। ওনার তো একেবারে রেকর্ড আছে পার্লামেন্টে, যে তিনি বলছেন কংগ্রেস থেকে জেতা সাংসদ, যে এখনও ইন্দিরা গান্ধী বাইরে কেন, গ্রেপ্তার হয়নি কেন। উনি তো 1998 সালে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হয়ে হাজরা মোড়ে মাইক ট্যাঙ্গি যা বলেছিলেন সবাই জানেন তো, শুনেন তো। তো সৌগতবাবুর কাছ থেকে এই রাজনৈতিক মূল্যায়ন আমি আশা করি না, আর এ উত্তরও আমি দেবো না। শুভেন্দুবাবু, আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে। কেন রাজি হলেন? শুনুন, রাজনীতিতে কথাবার্তা এবং আলোচনার দরজা সবসময় খুলে রাখা দরকার আছে। বেশ। পশ্চিমবঙ্গে যে কালচারটা নষ্ট হয়ে গেছে না, আপনাকে কোনো বিরোধী দল নেতার বাড়ির অনুষ্ঠানে, বিরোধী দলের, আপনি যেতে পারবেন না, কোনো সাংবাদিকের সঙ্গে ফ্রিলি মিশতে পারবেন না, অনেক রকম মানে হয়। কিন্তু এই কালচার কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, যে কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমরা দলের মধ্যে ছিলাম, মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো ভালো করেই করে, তখনও ট্যাপ করতো, গতিবিধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অবস্থায় নিয়ে গেছে। তাই আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমি এথিক্স মেনটেন করি, এবং আমি ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে। যে কোনো রাজনৈতিক দল, ইলেকশন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা যায়, যদি সেই রাজনৈতিক দল আমাকে গ্রহণ করতে চায়। আমি কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সুযোগটা নিয়েছি। তাই আমি যেখানে অফ দ্য রেকর্ড আলোচনা হয়েছে, পার্টির অভ্যন্তরে ব্যক্তিগত আলোচনা, সেটা আপনি প্রকাশ্যে আনিনি। আপনি আমাকে মার্ক করেছেন, এবং আজকেও আমি আনব না। এবং দল ছাড়ার আগে পর্যন্ত আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে সরকার, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী অসুবিধায় পড়ে বা অস্বস্তিতে পড়ে। আমি সেই প্রসঙ্গে আসবো। ফেয়ার এনাফ। আপনি ফোন ট্যাপিংয়ের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে, আমার মনে আছে এই চ্যানেলের সাক্ষাৎকারেও তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্তে তার ফোন ট্যাপ করছে। আমার কাছে তথ্য প্রমাণ নেই, বলতে পারবো না। সম্ভব? রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুজনেই ফোন ট্যাপ করছে? না, আমার তো আগে আপনার যখন বাম আমলের সময়, নন্দীগ্রাম আন্দোলনের সময়, তখন সিআইডি ফোন ট্যাপ করতো। তখন সিআইডি এসএস ছিলেন রাজীব কুমার, আজকে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্টে আছে। আমাকে যারা ট্যাপ করতো, পুলিশের ছেলেরাই ফোন করে বলে দিত অন্য লাইন থেকে, যে স্যার আপনার ফোন ট্যাপ করতে বলেছে। এসআই ওদেরকে দিয়ে তো ট্যাপ করায়। এখনও উনি যেটা করাচ্ছেন, যাদেরকে দিয়ে করাচ্ছেন, এর নেতৃত্ব দিচ্ছেন এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানবন্ত সিংরা, আইবির নীরজ সিংরা বা সিআইডির লোকরা। আমি সমস্ত তথ্য জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম নাম করে করে বলে দিচ্ছি। শুভেন্দুবাবু, পরের অংশে আসি। সেটা হচ্ছে যে আপনি যে চিঠি লিখে দলটা ছাড়লেন, তাতে আপনি লিখছেন, আমাকে যে সুযোগ এবং চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এটা শুধু বৈষ্ণব সুলভ ভদ্রতা, নাকি একেবারে সত্যি সত্যি সুযোগের জন্য আপনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ? না না না, আমি আপনাকে বলছি, উনি বয়সে বড়, আমি ওনাকে নিশ্চয়ই আমার রেসপেক্ট দেখাবো। আমি কখনোই আমি রাজনৈতিক কথা বলবো, গভর্নমেন্ট কিভাবে চলছে সে কথা তুলে ধরবো, সমালোচনা করব, কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমি কোনোদিন করি না, এবং আজকেও করব না, আগামী দিনেও করব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আমি নিজে দেখেছি। দেখুন, আমাকে দলের পক্ষ থেকে সব সময় টাফ জব দেওয়া হয়েছিল, আমি টাফ জবগুলো কিন্তু পালন করেছি। আমি কখনোই বলিনি যে নন্দীগ্রাম আন্দোলন আমার একার, আমি বলেছি নন্দীগ্রামের মানুষের। এখানে মাননীয় সুব্রত বক্সিরা গিয়ে বলেছেন, বা অন্য নেতারা গিয়ে বলেছেন, বা মিডিয়াতে বলেছেন এই আন্দোলনটা মমতা ব্যানার্জির। আমার এখানে আপত্তি ছিল। ওনারা আবার নন্দীগ্রামে গিয়ে আমার বানানো শহীদ বেদিতে মালা দিতে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীর একার আন্দোলন, শুভেন্দু বলছে আমার একার। আমার বলিনি আমি কোনোদিন, আমি বলেছি যে আন্দোলনটা নন্দীগ্রামের মানুষের। আমার মনে আছে
প্রথম ওই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বলে একটা জায়গা আছে, রাস্তা কাটা ছিল, মুকুলদা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, বাইকে টিএমসি ঝান্ডা লাগিয়ে চলে গেছিল, পাবলিক ঘিরে ঝান্ডাটা খুলিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছিল, মানে ভদ্রভাবেই খুলিয়ে দিয়েছিল, বলেছিল এই আন্দোলনটা টিএমসির আন্দোলন দলের নয়। আমি বরাবর সেই কথাটা বলি, এত আমিত্ব কেন? এই জায়গায় আমি আপনাকে বলি, আমাকে প্রথমে যখন অনশন মঞ্চ চলছে সেই সময় এখান থেকে ফোন করে নেত্রী, একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, আমি নামটা বলবো না, সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আমি বলবো না ওর নাম, তা উনি ওনার ফোন থেকে আমাকে বললেন যে নন্দীগ্রামে থেকে কাজ করো। আমি করেছি সেখানে নিষ্ঠার সঙ্গে, আপনারা দেখেছেন সবাইকে নিয়ে করেছি, আমি তো একা নই, কোনো জিনিস কেউ একা করতে পারে না। তারপরে আপনি দেখেছেন 2010-এর 21শে জুলাই মঞ্চ থেকে আমাকে বলল আমি 9ই আগস্ট লালগড় যাব, লালগড়ের সভা তোমাকে অর্গানাইজ করতে হবে, আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমাকে 27শে জুলাই যুবর প্রেসিডেন্ট করলো 2009 সালে, তারপরে 2010-এর 21শে জুলাই বললো। আমি তারপরে লালগড়ে এন্ট্রি নিয়েছি এবং লালগড় সহ জঙ্গলমহলে আমি সবাইকে নিয়ে হেঁটে হুঁটে খেটে পরিশ্রম করে লালগড়ের জঙ্গলমহলের এন্টার বাঁকুড়া পুরুলিয়া জোনে আমি আমার চেষ্টা মতো করেছি। সেটাও পার্টির একটা কারণ, 2009 সালে লোকসভা নির্বাচন পর্যন্ত ওই জোনে তৃণমূল কংগ্রেসের ফলাফল শূন্য ছিল, আপনার হিসাবগুলো দেখুন। তারপরে কাজ করেছি, সবাইকে ইনভলভ করেছি, পার্টিও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, জনগণকে আমি যুক্ত করেছি। তারপর সেই যুবর পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। না না, যুবর পদ অদ্ভুত তো, 11 সাল থেকে পিছনে লেগে আছে। 11 সালে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস প্রথম হয়েছিল ব্রিগেডে, নইলে বরাবরই আপনার ওই সিএসসির সামনে একদম, ওখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন, কর্দমাক্ত মাঠ, কিন্তু লোকের একটা উৎসাহ ছিল, সরকার এসেছে, পরিবর্তন হয়েছে। সেই দিন ভাইপোকে, আমার কথায় আবার আপনি মিসকোট করুন, তোলাবাজ ভাইপো, আমি ওই জায়গা থেকে সত্যি রাজি নই, আমার কাছে ছাপিয়েছি, এটা প্রমাণও হয়ে যাবে, ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, প্রমাণও হয়ে যাবে, টাইম উইল স্পিক। তাকে যুবার প্রেসিডেন্ট করা হলো। আপনি বলুন তো, ভূভারতে পৃথিবীতে কোন স্বীকৃত রাজনৈতিক দলের দুটো যুব সংগঠন আছে? আপনি আমাকে একটা উদাহরণ দেন। আপনার তো ভাস্ট এক্সপিরিয়েন্স, ইউরোপে গেছেন, আমেরিকা গেছেন, গোটা পৃথিবী ঘুরেছেন, ভারতবর্ষ তো বটেই, হাতের তালু। আপনি বলুন কোন রাজনৈতিক দলের দুটো যুব সংগঠন? তৃণমূল যুব শুভেন্দু, যুবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলুন কোন কারণ ছিল 2014 সালে? আকারেই তো পরিচয়। না না, একটা যুব একটা যুবা, না না, 2014 সালে আমি প্রায় 2.5 লাখ ভোটে জিতলাম তমলুক লোকসভা কেন্দ্রে, 2.5 লক্ষ ভোটের কাছে, কিছু কম। তা কোন কারণ ছিল? ওই নেতাজি ইন্ডোরে 3000 পার্টির নেতাকর্মীকে ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে যুবর প্রেসিডেন্ট থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে বসালো। তা ভাইপোকে তো প্রথম দিন বসিয়ে দিতে পারতো, তার ঠিক 6 মাস পরে ভাইপোকে বসালো। এই সমস্ত, সেই দিনই আপনি এই যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি পাল্টা ধাক্কা দেব, মনের মধ্যে না না, আমি টাইম, আমাকে সিনসিয়ারলি দেখুন, আমি ভেবেছি যে পরিবর্তন হবে, আমি ভেবেছি যে আমি আরো বেশি করে একাত্ম হতে পারবো। এইখানে আমার একটা প্রশ্ন আছে। আমি দেখুন আজকে 2018-19-এর আপনার বহু ফুটেজ দেখছিলাম, ধরার চেষ্টা করছিলাম যে আপনি মনে মনে পরিকল্পনা করছেন নাকি আপনি যা বলছেন, যেখানে বিজেপিকে তীব্র আক্রমণ আছে, এমনকি স্বয়ং অমিত শাহর সমালোচনা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের ভূয়সী প্রশংসা আছে, কিন্তু আমার দেখে দুটো জিনিস মনে হয়েছে, হয় আপনি শুভেন্দু অধিকারী নন, আপনি শুভেন্দু চট্টোপাধ্যায়ের থেকেও বড় অভিনেতা, আর নয় গত কয়েক মাসে এমন কিছু ঘটেছে যাতে শুভেন্দু অধিকারী জেনুইনভাবে যা বিশ্বাস করতেন সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন। কোনটা? না দেখুন, আমি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, সেই দল আমাকে যে দায়িত্ব কর্তব্য দিবে, এটা নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত, এইখানে কোনো ফাঁক ফোকর রাখা উচিত নয়। কিন্তু আমি বলছি শেখানো বলি এত বিশ্বাসযোগ্যতার সামনে, সেটাতেও কখনো কিন্তু ব্যক্তি আক্রমণ করিনি আমি। আপনি দেখবেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছি, হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এনডিএ সরকার বলেছে, কিন্তু কখনোই ব্যক্তিগত আক্রমণ কোন স্তরে আমি করিনি। কোন স্তরে করছেন তোলাবাজ ভাইপো বলছেন না, সেটা তো এস্টাবলিশ হয়ে গেছে, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না। একটা ছোট ট্রাকের মালিক একটা ছোট বালি খাদান যে লিজ নিয়েছে, আপনি তো রিমোট জায়গায় চলে যান না, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, আসানসোল, রানীগঞ্জে চলে যান। এই যে কন্যাশ্রী সাইকেলগুলো দিচ্ছে, সেখান থেকেও তো কাটমানি খায়, এবং সেই সাইকেলগুলো নিয়ে তো বাচ্চাদের 500 টাকা করে সারিয়ে তারপরে চড়তে হয়।
প্রাইমারি স্কুলে যে ছোলাটা দিচ্ছে সেই ছোলাও তো খেতে পাচ্ছে না, অখাদ্য। এই যে পুরো ব্যবস্থাপনাটার সঙ্গে লোক তো দেখতে পাচ্ছে কি হচ্ছে। এই যে সিস্টেমটাকে, যে বিনয় মিশ্রকে আপনি অস্বীকার করছেন কেন? এই যে মাস্টারমশাই সৌগত রায়রা প্রেস কনফারেন্স করেন, বিনয় মিশ্র বললেই পিছিয়ে যাচ্ছেন কেন সবাই? এত এডুকেটেড লোক, সুখেন্দু শেখর রায়, সৌগত রায়, এরা কেন বিনয় মিশ্রটা খোলসা করছেন না? বিনয় মিশ্র তো 2013 সালের যুবার ভাইস প্রেসিডেন্ট, যুবার অ্যাপয়েন্টেড বাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2020 সালের জুলাই মাসের যুব কমিটির 7 নম্বর জেনারেল সেক্রেটারি। স্টেট গভর্নমেন্টের 4 থেকে 6টা সিকিউরিটি ছিল। পুরুলিয়া, বাঁকুড়াতে, দক্ষিণ চব্বিশ পরগনাতে যখন বিনয় মিশ্র মুভ করতো, পুলিশের স্কট গাড়ি ওকে সামনে পিছনে গার্ড করে নিয়ে যেত। এখন যেমন জাহাঙ্গীর খানদের নিয়ে যায়। এগুলো কেন বলছেন না? রেসপন্সিবিলিটিটা কেন এড়িয়ে যাচ্ছেন? এগুলো তো বলতে হবে। শুভেন্দুবাবু, একটা জিনিস বলুন, আপনি বারবার পরিবারতন্ত্রের কথা বলছেন। পরিবারতন্ত্রের সব থেকে বড় উদাহরণ তো আপনি এবং আপনার পরিবার। শিশিরদা সাংসদ, আপনার এক ভাই সাংসদ, একজন পুর প্রশাসক ছিলেন, আপনি নিজে 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন। আমি বলছি যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবারতন্ত্র খারাপ আর কাঁথির অধিকারী পরিবারে পরিবারতন্ত্র ভালো, এটা কি করে হয়? না না, দেখুন, পরিবারতন্ত্র মানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান, তিনি পরিবারের সদস্য বা সদস্য হলে আপত্তি তো কোথাও নেই, এটা সব রাজনৈতিক দলের মধ্যে আছে। কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বাবা বলে শিশিরবাবু রাজনীতি করছেন বা জিতেছেন, বা শিশিরবাবুর পুত্র বলেই শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন, বা শিশিরবাবু তাকে কোথাও নমিনেট করছেন, এটা তো আমার বাড়ির ক্ষেত্রে হয়নি। আর যারা অনেকে বলবেন যে আপনি মুখ বেরিয়ে হেরেছেন, আরেকটাই নির্বাচনে হেরেছেন, অন্য কেউ হলে হয়তো টিকিটই পেতেন না, আপনি অধিকারী ফ্যামিলি বলে আবার পরের বার টিকিট পেয়েছেন। যে দুবার হারে না না না, সেগুলো কোনো কারণ নেই। আমাকে 2000 হারার কি আছে? আমাকে তো হারতেই পাঠিয়েছেন। 2001-এ তো আমি ওনার লিস্টে প্রথম ছিলাম না, চৈতন্যময় নন্দ ছিলেন। চৈতন্যময় নন্দ বাবার দাদা কিরণময় নন্দের বিরুদ্ধে লড়বে না অস্বীকার করতে নমিনেশন ফাইলের শেষ দিন আমাকে প্রার্থী করা হয়েছে, টু সেভ তৃণমূল কংগ্রেস ইন মুখবেড়িয়া। আপনি বলছেন লাস্ট মোমেন্ট চয়েস। হ্যাঁ, আর 98-99 তৃণমূল জিতছে, ঝড় উঠেছে, হয় এবার নয় নেভার। সেই জন্য নির্মলেন্দু ভট্টাচার্য গিয়ে তমলুকে লড়ছে এমপি হবে বলে। আর যখন 2003-এ পঞ্চায়েতের পরে তৃণমূল কংগ্রেস প্রায় ফিনিশ কার্যত, 2004-এ লক্ষণ শেঠের বিরুদ্ধে লড়াই করার লোক নেই, নির্মলেন্দু ভট্টাচার্য যখন বুঝে নিয়েছে জেতা যাবে না, তখন শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে লক্ষণ শেঠের বিরুদ্ধে কেউ লড়তে চাইছে না, তুমি কি রাজি আছো? আমি বলেছি আমি পার্টি কর্মী, আগুনে ঝাঁপ দিতে বললেও রাজি আছি। আমি তো 2001 এবং 2004-এ পার্টিকে সেভ করার জন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের একজন ওয়ার্কার হিসেবে পার্টির সঙ্গ দিয়েছি। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কথা একটা মনে পড়লো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমার মনে আছে শনিবার ছিল, একেবারে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আর কেউ মুখ্যমন্ত্রী হতে চান না। এরপর শুভেন্দুবাবু পরিবারতন্ত্র কি আর বলা যাবে, নাকি বলবেন এটাও ক্রাইসিস ম্যানেজমেন্ট? না না, মুখ্যমন্ত্রী মানেই তো গোটা রাজ্য নন। মুখ্যমন্ত্রীর বাইরেও তো রাজ্য মন্ত্রিসভা আছে, শাসন পাওয়ার সেন্টার আছে। তৃণমূল কংগ্রেস, বা আমি এখন কোম্পানি বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তৃণমূল কংগ্রেস কোম্পানি আছে। এগুলো তো বলে কোনো লাভ নেই। পশ্চিমবাংলার প্রত্যেকটা লোক জানে পুলিশ পোস্টিং কোত্থেকে হচ্ছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা লোক জানে কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছেন আমলারা, কোথায় গিয়ে আমলাদেরকে রিপোর্ট করতে হচ্ছে, ডিএমরা কার সঙ্গে কথা বলেন, কোথায় কি হবে, কোত্থেকে পরিকল্পনা হচ্ছে। বিভিন্ন জায়গায় পার্টির পোস্টে কে আসবেন, কে বাদ যাবেন, অবজারভার পোস্ট তুলে দিতে হবে কেন, কোথায় কি দায়িত্ব আসবে, সবটাই তো কোত্থেকে কে নিয়ন্ত্রিত করছে এটা সবাই জানে। এবং যেটা উনি গত কয়েক মাস ধরে করছেন প্রকাশ্যে, আমি তৃণমূল কংগ্রেসের এখন কেউ নয়, বলা উচিত নয়, আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, শেষ মানে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে 6 মাস আড়ালে চলে গেছিল। খড়গপুর, কালিয়াগঞ্জ আর করিমপুর বাই ইলেকশন হলো, তার মধ্যে করিমপুর তৃণমূল কংগ্রেসের জেতা সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। কালিয়াগঞ্জ এবং খড়গপুর তৃণমূল কংগ্রেসের হারা সিট, একটাতে 56,000, একটাতে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে হার। এই দুটো সিট জিতবে না জেনেই এই দক্ষিণ কলকাতার পার্টিকুলার, আমি দক্ষিণ কলকাতার সমস্ত মানুষকে শ্রদ্ধা জানাই, তারা বিজেপিকে সমর্থন করবেন এই বিশ্বাসও আমি রাখি। দক্ষিণ কলকাতারই রাসবিহারীতে লিড আছে গত লোকসভা ভোটে,
আমাদের ভারতীয় জনতা পার্টির, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার ভাতুষপুত্র যেখানে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই বুথেও ভারতীয় জনতা পার্টির লিড আছে, এটা আমি জানি। কিন্তু পার্টিকুলার দক্ষিণ কলকাতার এই যে একটা কোটারি, এরা তো কেউ প্রচারে যায়নি খড়গপুর এবং কালিয়াগঞ্জে। এই দুটো সিট জেতার পরে, 3টে বাই ইলেকশন জেতার পরে, তারপরে পার্টির মধ্যে সমীকরণ বদলে দেওয়া হয়েছে। পার্টি আর জিততে পারবে না এই ধারণাটা বদলে গেছে, যে তাহলে লোকসভা নির্বাচনে একরকম ফল হয়, বিধানসভার ভোট আর এক রকম হয়। এরপর থেকেই আমরা যারা বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের পরে অত্যন্ত ঝুঁকির মধ্যে গিয়ে আমরা সেখানে পার্টি কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছি, সেই লোকগুলোকে আস্তে আস্তে সরাতে শুরু করলো। এবং এই জায়গা থেকে সবাই অনেকে হয়তো মেনে নিয়েছেন। আমি এইসব দাসত্ব স্বীকার করতে রাজি নই। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো ডিল হয়নি। ডিল একটাই হয়েছে, এই অপশাসনের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে, নইলে বাংলার ভয়ঙ্কর বিপর্যয়, বিশেষ করে বেকারদের সর্বনাশ হয়ে গেছে। বেশ, এইখানে আমার প্রশ্ন থাকবে, আপনি যে তথ্য পরিসংখ্যান রাখলেন সেখান থেকে আমি যদি এই কনক্লুশনে পৌঁছই যে লোকসভায় নয় বিধানসভায় ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এখনো কাজ করে, আপনি একটু আগেই সেই পরিসংখ্যানগুলো না, এটা ওদের ধারণা, এটা ওদের ধারণা। যদি এটা সত্যি না হতো 3টে সিট তো তৃণমূল কংগ্রেস জিততো। না, কি করে কালিয়াগঞ্জ এবং খড়গপুর বাই ইলেকশনে পার্টি জিতেছে, সেটা গ্রাউন্ডে যারা ছিলাম, আমি একা নই, অনেকেই ছিলেন। খড়গপুরে মূলত আমি একা লিড করেছি, লোকাল ছেলেদের নিয়ে কাজ করেছি। আর কালিয়াগঞ্জে আমার সঙ্গে পুরো মাত্রায় সঙ্গ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে, অর্পিতা ঘোষ থেকে, বাচ্চু হাঁসদা থেকে, আমার সত্যেন রায় থেকে, পার্থপ্রতিম রায় থেকে। খড়গপুর দিলীপ ঘোষের সিট, সেখানে তৃণমূলের এই মার্জিন। না, সেটা তো কি করে মানুষকে কনভিন্স করে এনেছে আমি অন্তত জানি। আমি তো পুরো ইলেকশনটা লিড করেছি, আমি জানি। এবং এখানে তোকে এরা ধরে বসেছিল যে না মার্জিন হয়তো কমবে, কিন্তু জিতবে না, জিতবে জানলে গিয়ে প্রচার করে আসতো ক্রেডিট নেওয়ার জন্য। এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কোনো এখানে অবদান নেই। না, তৃণমূল কংগ্রেস মানেই তো মমতা ব্যানার্জি, আমি সেটা তো অস্বীকার করতে পারবো না। প্রতীকটাও তো উনার, সেগুলো অস্বীকার করতে পারবো না। উনি ফোন করে যে খোঁজ খবর রাখেননি, উৎসাহিত করেননি, সেটাও তো আমি অস্বীকার করতে পারবো না। আমি তো ওই ধরনের সত্যের অপলাপ করতে পারবো না। কিন্তু 21-এ এই ছবি আবার রিপিট করবে, 21-এ তাহলে এই ছবি তো রিপিট করতে পারবে। আরো তখন লোক জানতো যে শাসক দলের এমএলএ পাঠাচ্ছি, কারণ তৃণমূল কংগ্রেস আরো 1.5 বছর ক্ষমতায় থাকবে। ভোটটা নভেম্বরে হয়েছিল 2019-এ, আর সরকারটা চেঞ্জ হবে স্বাভাবিক নিয়মে মে মাসে। তাহলে প্রায় 1.5 বছরের বেশি সময় মানুষ বুঝেছিল যে এখানে বিরোধী দলের এমএলএ জিতলেও সরকারের কোনো পরিবর্তন হবে না, অনেক বিরাট মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসই থাকবে, অর্থাৎ আমরা অনেক উন্নয়নের সুযোগ সুবিধা পাবো, এটা ভেবেছিল। কিন্তু এখনকার নির্বাচনে মানুষ পরিষ্কারভাবে এই সরকারটাকে সরানোর নির্বাচন করবে, এবং ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বাসযোগ্য দল হিসেবে এই নির্বাচনে জিতবে, এটা আমার স্থির বিশ্বাস। বেশ, আপনি সরানোর কথা বলছেন, শিশির বাবুকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর প্রশ্ন একটাই থাকে যে পরিবারের 2 সাংসদ শিশিরদা আর দিব্যেন্দু কবে বিজেপিতে যোগ দিচ্ছেন? না, আমি ওভাবে বাড়িতে আলোচনা করে আমি বিজেপিতে যোগ দিইনি। আচ্ছা, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার বাবাকে 99 সালে 9ই আগস্ট তৃণমূলে নিয়ে যাওয়ার পিছনে আমার অবদান ছিল। আপনাদের এগুলো জেনে রাখা দরকার। আমি দেখলাম আপনি প্রায় ঠেলে পাঠিয়েছেন। 98 আমার বাবাকে কোনোদিন কংগ্রেস পার্লামেন্টে টিকিট দেয়নি কাঁথি। 80 সালে প্রদীপ সরকার, 84 সালে ফুলরনু গুহ, তারপরে আভা মাইতি, তারপরে ডক্টর নীতিশ সেনগুপ্ত, এইভাবে নানা বাইরের লোকজনকেই কার্যত দিয়েছে। 98 সালে দল বিভক্ত হওয়ার পরে প্রথমবার শিশিরবাবুকে কংগ্রেস টিকিট দিয়েছে। একদিকে অজিত পাঁজা লোক পাঠিয়েছিলেন যে তুমি তৃণমূলে দাঁড়াও, আর একদিকে এআইসিসি থেকে ফোন এসেছিল যে আপনাকে এবার আমরা নমিনেট করছি। তা সেই দিন ওই জন্য 98 সালে আমি নিয়ে যেতে পারিনি। আমি 99 9 আগস্ট আমার বাবাকে রাজি করিয়ে তৃণমূল কংগ্রেসে একসঙ্গে গিয়েছিলাম, কাজ করেছি। এবারও আপনি রাজি করিয়ে নিয়ে যাবেন? না, আমি এবারে শুনুন, রাজনৈতিক সিদ্ধান্ত সেবারও আমি নিয়েছিলাম তৃণমূল কংগ্রেস করা উচিত, এবারেও রাজনৈতিক সিদ্ধান্তটা আমি নিয়েছি ভারতীয় জনতা পার্টি করা উচিত। কারণ তৃণমূল কংগ্রেস
পশ্চিমবাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি সিদ্ধান্ত নেন, গোটা বাড়ি আপনাকে ফলো করে? না, ফলো করলে গোটা বাড়ি কেন, যারা ফলো করেছেন বা আগামী দিনে করবেন, হ্যাঁ, এটা আমার কাছে পরম প্রাপ্তি যে শুভেন্দু সঠিক রাস্তায় হাঁটছে। এবার আমি এটা অঙ্ক বলি। আমি ধরুন আপনার বাড়িতে দুজন সাংসদ, তারা বিজেপিতে গেলেন, কিছুদিন আগে সুনীল মণ্ডল গেছেন, সুতরাং 18-র সঙ্গে 3 যোগ করলে 21 হলো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 22 থেকে 3 কমে 19-এ এসে দাঁড়ালো। তো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো এটাই চাইবেন, এটাই তো না স্বাভাবিক। না, আমি আপনাকে আবার বলি, এই সব সিদ্ধান্তের ব্যাপার এক হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন সরিয়েছে জেলা সভাপতি থেকে, তৃণমূল কংগ্রেস বলতে পারবে, আমি ওই পার্টির এখন কেউ নই। আর যদি যুক্তির খাতিরে বলেন তাহলে তো এটা কোনো কুইজের উত্তর নেই, সবাই জানে তৃণমূল কংগ্রেস কেন সরিয়েছে আপনার জন্য। না, তাহলে তথাগত রায়ের জন্য তো সৌগত রায়কে সরিয়ে দেওয়া উচিত। তাহলে তো সম্মানীয় তথাগত রায়ের জন্য সৌগত রায়কে সরিয়ে দেওয়া উচিত। সৌগত রায় তো 9.5 বছর পার্টি খুঁজতোই না, এখন তো সামনে বের করেছে 2-3 মাস হলো আমার এপিসোডের সাথে সাথে। তা সেটা তো আমি যদি উল্টো দিকে যুক্ত রাখি, কিন্তু তৃণমূল কংগ্রেস কাকে রাখবে কাকে সরাবে সেটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং ওনার ভাতুষপুত্রর ব্যাপার, আর সঙ্গে একটি ঠিকাদার এজেন্সির ব্যাপার, তার পরামর্শ। তবে এখানে আমার কোনো রোল নেই, বলা উচিত নয়। অন্য পার্টি সম্পর্কে আমি কেন বলতে যাব? প্রত্যেকটা পার্টি তার নিজস্ব সিদ্ধান্ত। আমি আপনাকে বলছি, ওনারা কি করবেন না করবেন সেটা ওনাদের উপরই ছেড়ে দেওয়া ভালো। আমি এই গত 3 সপ্তাহ ধরে 19 তারিখের পর থেকে খুব সিনসিয়ারলি বিজেপি ওয়ার্কার হিসেবে কাজ করছি, হিউজ রেসপন্স পাচ্ছি। আমার মিটিংয়ে গোলমাল করা হচ্ছে, আমার গাড়িটা ছেড়ে দিয়ে পিছনে যত গাড়ি আছে ভাঙা হচ্ছে, আমার সভার মধ্যে লোক ঢুকিয়ে টিএমসি ঝান্ডা দিয়ে লোক গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কিছু লোকজনকে ভুল বুঝিয়ে উসকে গোলমালও করানো হচ্ছে, কোথাও ছবি ছিটছে, কোথাও কালি লাগাচ্ছে, সব করছে। কিন্তু আমি সিনসিয়ারলি পার্টির কাজ করছি এবং বিজেপির একেবারে গ্রাসরুটে বুথ সভাপতি থেকে শুরু করে একদম সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত তারা আমাকে অত্যন্ত আপন করে নিয়েছেন এবং তারা সমস্ত ভাইটাল নীতি নির্ধারণ আলোচনার ক্ষেত্রে আমি কোনো পদে না থাকা সত্ত্বেও আমাকে কথা বলছেন, নিচ্ছেন, ভালোভাবে নিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। একটা পার্টিতে কাজ করছি, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলে। আমার এখন মানসিক কোনো টেনশন নেই, আনন্দের সঙ্গে ফুর্তিতে কাজ করছি। বেশ, আনন্দের সঙ্গে এবিপি আনন্দে আসার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার একটা কথা আমি ধরলাম, সেটা হচ্ছে আপন করে নিয়েছেন। অনেকে বলছেন যে আপনি বিশ্বাসঘাতক। তার কারণ হচ্ছে এই আপন করে নেওয়ার প্রক্রিয়াটা আপনি নিজেই বলেছেন 2014 সালে শুরু হয়ে গেছিল, যেখানে আপনি সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহকে মিট করেছেন। সেটা তো পার্টির কাউকে বলে করেছেন এমনটা নয়, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা কেন? বলে কেন করতে হবে? বলে কেন করতে হবে? দিল্লি গেছেন কেন করতে হবে? আমি এমপি ছিলাম, আমার সেন্ট্রাল হলে আমি তো রাহুলজি আমাকে 2বার ডেকে বাড়িতে চা খাইয়েছে। আমার সঙ্গে কার পরিচয়? আমার সঙ্গে যেদিন যখনই আদবানিদির দেখা হতো নন্দীগ্রামের খবর নিতেন। আমি কেন করতে যাবো? আমার সঙ্গে একাধিক সেন্ট্রাল মিনিস্টারের সম্পর্ক ছিল, বিরোধী দলের। আমাকে গুরুদাস দাশগুপ্ত বিশেষভাবে ভালোবাসতেন। প্রমোদ পান্ডা মারা গেছেন, প্রমোদ পান্ডা আমাকে অত্যন্ত ছেলের মতো ভালোবাসতেন। গুরুদাস দাশগুপ্ত প্লেনে আমরা একসঙ্গে যাতায়াত করেছি। ঠিক, কিন্তু অনেকে বলছেন যে নারদা মামলার গ্রেফতারি এড়াতেই আপনি বিজেপি যোগ। না, শুনুন, আমি আপনাকে পরিষ্কার কথা বলি, গ্রেফতার এড়ানো আর গ্রেপ্তার না হওয়া এবং কে দোষী কে নির্দোষী, কে ইলেকশন ফান্ডে কাকে চাঁদা দিয়েছে আর কে ঘুষ নিয়েছে, এগুলো আপনি এজেন্সির উপরে, আর যেহেতু এই মামলাটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন, ওইখানে ছেড়ে দেন না। তারা যেদিন বলবে যে এই লোক ঘুষ নিয়েছে, এই লোক নির্বাচনী তহবিলে অর্থ নিয়েছে। অনেকে বলছেন ভোটের আগে দ্রুত তদন্ত এগোচ্ছে, আগামী 1 মাস। না, আমি ওয়েলকাম করছি, কারণ আমি খুব কনফিডেন্ট যে নারদা স্টিং অপারেশন এটা করাপশন নয়, কনস্পিরেসি, এবং এর পিছনেও তোলাবাজ ভাইপোর হাত আছে এবং কেডি সিং এর অর্থে হয়েছে, এটাও সামনে আসা দরকার। কেডি সিং গ্রেফতার হয়েছেন? হ্যাঁ, হবে তো। 70 লক্ষ পরিবারের টাকা চিট করেছে এই কেডি সিং, এবং 11 সালে তৃণমূল কংগ্রেস সুদীপ্ত সেনের টাকায় নির্বাচন করেছিল। আমি বিধানসভায় লড়িনি, তাই এই পাপের ভাগিদার আমি নই। উপেন বিশ্বাস টাকা রিফিউজ করেছিল, আর কেউ করেনি, সবাই নিয়ে গেছে এই আপনার পাশেই তৃণমূল ভবন থেকে। আর 14 সালে লোকসভা ভোটে কেডি সিং টাকা দিয়েছিল, এবং আমি এবং শিশিরবাবুকে ওই টাকাটা দেওয়া হয়নি। আমরাও পাপের ভাগিদার নই। আমাদের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা চেকে পাঠানো হয়েছিল। এর বাইরে প্রত্যেক ক্যান্ডিডেটকে 70 লক্ষ টাকা করে
ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যিনি ছিলেন তিনি এখন বিজেপিতে আছেন। আপনি জানতে চাইলে সব বলে দেবে যে কারা করেছিল। আমি বলছি এখন দায়িত্ব নিয়ে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে কে দিয়ে কে ফেললো? কেডি সিং এর হেলিকপ্টার করে প্রচার করা হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে আপনি যা বলছেন শুভেন্দুবাবু, মামলা হতে পারে, প্রমাণ করতে পারবেন আদালতে? না আমি তো নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছি। কেউ মামলা করুক, নিশ্চয়ই লড়াই করবো, ডিফেমেশন মামলা করবে, লড়াই হবে, অসুবিধা কিছু নেই। ওদেরও তো প্রমাণ করতে হবে। হেলিকপ্টারটা তো মারাত্মক, 70 লক্ষ টাকা এক একজনের অ্যাকাউন্টে পড়েছিল। আলকেমিস্টের হেলিকপ্টার তো সবাই দেখেছে, লুকামেন কি করে? দিল্লিতে বিয়ে বাড়ির আয়োজনের দায়িত্বে কে ছিলেন? কার বিয়ে বাড়ি? এগুলো তো সবাই চোখের সামনে দেখেছে। ডক্টর সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, উত্তর দিতে হবে তো। আর আমাদের সঙ্গে যা করা হয়েছে নারদ নিয়ে, ওটা কনস্পিরেসি, নট করাপশন। এটা সবাই জানে। শুভেন্দু অধিকারী লাইফস্টাইল সবাই জানে। আমার পাসপোর্টে দাগ নেই। আমাদের লিডাররা তো যে সমস্ত যারা এখন মানুষের কথা বলছেন গিয়ে, শুভেন্দু বড় তোলাবাজ বলছেন, ওরা তো মানে উইকেন্ড কাটায় সিঙ্গাপুরে আর ইয়ার এন্ড কাটায় দুবাইতে গিয়ে, এবং বছরে 2 বার আমেরিকা, 2 বার লন্ডনে যায়। আমার পাসপোর্টে তো আপনি দাগ পাবেন না, কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যায়নি। আমার লাইফস্টাইল সম্পর্কে আমার অপরাধ একটা, আমি জেলার ছেলে, গ্রামের ছেলে বলে তো। আমি এই জেলা থেকে এসে এই দক্ষিণ কলকাতার এই 4-5টি লোক, 40টা দপ্তরে, 30টা দপ্তর ওদের কাছে। টিএমসির 22টা এমপির মধ্যে 11টা ফ্রম দিস এরিয়া। হোয়াট ইজ দিস? আমি এই এলাকার লোককে বলছি না, কিন্তু গোটা উত্তরবঙ্গ বাদ যাবে কেন? গোটা মেদিনীপুর, গোটা বর্ধমান বাদ যাবে কেন? সেই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন, নামখানা, পাথর প্রতিমা, ওখানে কি শিক্ষিত লোক নেই? ওখানে কি পঞ্চায়েত মন্ত্রী হওয়ার মতো লোক নেই? আপনি জেলা দিয়ে শহর ঘিরতে চাইছেন? শহর আমার সঙ্গে আছে। দক্ষিণ কলকাতায় জিতবো আমরা, টালিগঞ্জে জিতবো, যাদবপুরে জিতবো, বেহালাতে জিতবো, রাসবিহারী ভবানীপুরেও জিতবো, হারবো না কোথাও। উত্তর কলকাতাও আছে। আরেকটা অংশ বলি, যেটা বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ হিসেবে দাখিল করা হচ্ছে। সৌমিত্র খাঁ তিনি বলছেন যে বিষ্ণুপুরে আপনি তৃণমূল প্রার্থী হিসেবে প্রচারে যাননি, আপনাকে ধন্যবাদ দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেস বলছে তো অন্তর্ঘাত। তৃণমূল কংগ্রেস আমাকে বলেছিল যেখানে যেখানে প্রচার করতে, আমি সেখানে গেছি। তৃণমূল কংগ্রেস ঠিক করে দিয়েছিল যেখানে যেখানে প্রার্থীকে মদত দিতে, সাহায্য করতে, পড়ে থাকতে, আমি সেখানে করেছি। পূর্ব মেদিনীপুরের 2টো সিট, মুর্শিদাবাদের 2টো সিট, মালদাতে এবং উত্তর দিনাজপুরে পার্টিকে চেষ্টা করেছি। মালদাতে আপনি পার্টি তৃণমূল কংগ্রেস 3rd ছিল, আজকে 2nd পজিশনে পার্টি গেছে। হয়তো কংগ্রেস এবং টিএমসির ভোট কাটাকাটিতে বিজেপি জিতে গেছিল, কিন্তু 2টো অ্যাসেম্বলিতে লিড আছে, রতুয়াতে, হরিশ্চন্দ্রপুরে। উত্তর দিনাজপুরে আপনি জিজ্ঞেস করবেন আমাকে পার্টি কি বলেছিল আমাকে বিষ্ণুপুরে যেতে, তারপরেও আমি যাইনি। তাহলে আমি স্বীকার করে নেব যে সৌমিত্র খানের বক্তব্য বা আপনার এই ভাষা বিশ্বাসঘাতক। কিন্তু পার্টিকে বলতে হবে তো, পার্টি তো আমাকে অ্যাসাইনমেন্ট দেয়নি। পার্টি মাননীয় অনুব্রত মণ্ডলকে পাঠিয়েছিল। সৌমিত্র খান কি সত্যি আপনাকে অনুরোধ করেছিল যে দাদা আসবেন না? না, এমনি দেখুন, কথা কেন হবে না, কথাবার্তা আমরা তো একসঙ্গে। সৌমিত্র খান তো কংগ্রেস করতেন, 2011 সালে কংগ্রেস টিএমসি জোটে কোতলপুর থেকে লড়েছিলেন। আমি তো উনার ক্যাম্পেনার ছিলাম কোতলপুরে। ফাইনাল যে ক্যাম্পেন ছিল তাতে সচিন পাইলট আর আমি ছিলাম ক্যাম্পেনার। তা ন্যাচারালি আমরা পলিটিক্স করেছি। আমরা তো অন্য লোকের তৃণমূল বলছে পশ্চিম মেদিনীপুর আপনার দায়িত্বে ছিল, রেজাল্ট খারাপ হয়েছে, পাশাপাশি বিজেপির রেজাল্ট ভালো হয়েছে। না, আমার দায়িত্বে ছিল না। বাঁকুড়া এবং পুরুলিয়াতে কয়লা পাওয়া যায়, পাথর পাওয়া যায়, বালি খাদান আছে, দায়িত্বে ভাইপো ছিল। আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দায়িত্বে সুব্রত বক্সী ছিল। এসব কথা বলে সত্যর অপলাপ করে লাভ নেই। শুভেন্দুবাবু, আমি পরের অংশে আসি। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জল্পনা। অনেকে বলছেন শুভেন্দু দৌড়ে একেবারে সামনের দিকে এগোচ্ছে, প্রায় সামনে কেউ নেই। সৌমিত্র খাঁ অবশ্য ঘোষণা করে দিয়েছেন যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবে। না, আমি কেন বলতে যাব? আমি একটা বিজেপির প্রাইমারি মেম্বার, আমি কেন এসব সম্পর্কে বলতে পারবো? আর বিজেপি পার্টিতে এভাবে কিছু হয় না। ঠিক এই বাক্যটাই অনেকে বলছেন যে বিজেপি পার্টিতে এইভাবে হয় না। দেখুন, অসমে হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে এত অবদান, কিন্তু মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোয়াল। ত্রিপুরায় দেখুন, যতই সুদীপ রায় বর্মনরা যোগ দিন, আলটিমেটলি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন ইনসাইডার আউটসাইডারের লড়াইতে আপনি আটকে যাবেন না তো, নাকি আপনি ছোটবেলায় শাখা করতেন বলে ইনসাইডার? প্রতিদ্বন্দ্বী নই, আটকানোর ব্যাপারই না, প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি পার্টি যদি বলে তুমি ক্যাম্পেইনটা শুধু করবে, ভোটে তোমাকে লড়তে হবে না, তাতেও রাজি। আর যদি পার্টি বলে যে তোমাকে ভবানীপুরে লড়তে হবে, তাতেও রাজি। পার্টি যা বলবে তাই করবে, এটা পার্টি সিদ্ধান্ত নেয়। আর এখানে ব্যক্তি সিদ্ধান্ত নেয়। পার্টি চাইলে আপনি ভবানীপুরে দাঁড়াবেন না। আমি আপনাকে বলছি, আপনি যেভাবে যে প্রশ্ন আপনি যেভাবে, আমি কেন প্রপোজ করতে যাব? পার্টি
অত্যন্ত সুসংগঠিত পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এখন অত্যন্ত অর্গানাইজ ফোর্স। প্রায় 80,000-এর কাছাকাছি বুথ আছে, তার 90% বুথে বিজেপির বুথ কমিটি আছে, বিজেপির স্ট্রাকচার আছে, বিজেপির সিস্টেম আছে। আমি অল্প দিনের মধ্যে দেখেছি, এবং সবটাই পার্টির মধ্যে আলোচনা করে হয়। আমি একেবারে শৃঙ্খলিত পার্টি কর্মী হিসেবে আমি কাজ করব। আমি অমিতজির সামনে 19 তারিখে বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে পার্টির সমস্ত দায়িত্ব পালন করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করেছে, আমি আরও 10 গুণ জোরে ভারতীয় জনতা পার্টির যে কাজ, কর্তব্য, দায়িত্ব, নির্দেশ আমি পালন করব। এখানে ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কোনো ইচ্ছাও নেই, কোনো সিদ্ধান্ত নেই। বেশ, এবার ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কথায় আসি। একটা কথা বিশেষ কেউ জানে না, আপনি আসলে বিবাহিত। আপনার বিয়ে হয়েছে রাজনীতির সঙ্গে। অনেকে বলছেন যে আপনি যাদের শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারা, তারা কেউ বিয়ে করেননি। সারা জীবনের জন্য অজয় মুখোপাধ্যায়ের মতো মানুষরা রাজনীতির জন্য অকৃতদার, আপনিও সেই রাস্তায় হাঁটছেন। শুনুন, আমি তমলুক কলেজের অধ্যাপক প্রদ্যুৎ মাইতির একটা বই পড়েছিলাম। বেশ, সেই বইতে তিনি পরিষ্কারভাবে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সুশীল ধারা সম্পর্কে লিখে গেছেন। হ্যাঁ, তাতে তাদের অকৃত থাকার কারণ বলে গেছেন, হ্যাঁ, দিলে সবটা দেওয়া উচিত, পিছুটান যেন না থাকে। হ্যাঁ, তা এর মেরিট ডিমেরিট দুটোই আছে, কিন্তু আমি এই বই থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখুন ত্রুটিযুক্ত মানুষ, আমরা কেউ অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশ সামন্ত নই। আমাদের বহু ত্রুটি আছে, আমি অস্বীকার করতে পারবো না। আমাদের ভালো মন্দ সব দিক মিশিয়ে আছে, কিন্তু কিছু কিছু জিনিস চাইলে আপনি নিতে পারেন। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক জীবন আপনি পালন করতে পারবেন না, প্রাসঙ্গিক জীবন আপনি পালন করতে পারেন। তাহলে তো রাজ্যের দায়িত্ব আপনাকে নিতেই হবে। রাজ্যের দায়িত্ব আপনার পিছুটার নেই, এই বললেন। আমি বিজেপি, সেটা আপনি যোগ্যতম। না না না, একেবারে আমি আপনাকে বলে দিচ্ছি যে সেটা তো আপনার প্রশ্নের উত্তরে বলেছি। এর সঙ্গে রাজ্যের দায়িত্ব নেওয়া না নেওয়ার তো কোনো ব্যাপার নাই। আমি, আপনার প্রশ্ন ছিল যে আপনি কাদেরকে দেখে অকৃতদার, তার উত্তরের ব্যাখ্যা এইটা। আমি তাহলে এখানে আরেকটা প্রশ্নে আসি, যেটা রাজনীতির প্রশ্ন। অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারারা বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন, সফল হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এ নিয়ে নানা মত আছে। আপনি নিজের দল করার কথা কখনো না ভেবে বিজেপিতে যোগ দিলেন। একটা জল্পনা চলছিল মাস কয়েক আগে, তাহলে কি শুভেন্দুবাবু তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল বা প্ল্যাটফর্ম কিছু করবেন। শেষ পর্যন্ত আপনি বিজেপিতে গেলেন। কোথাও আপনি যাদের, আবার বলছি, শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, তাদের উদাহরণ থেকে শিক্ষা নিয়েছেন? দেখুন, তখনকার পরিস্থিতি অন্য ছিল। প্রণববাবু আঞ্চলিক দল করেছিলেন, সেটা ফেল করেছে। আমি, মোদিজি ভারতবর্ষের লাইমলাইটে আসার পরে আঞ্চলিক দলের পরিণতিটাই সংজ্ঞাটা বদলে দিয়েছেন। মোদিজির যে ডেডিকেশন এবং এত শক্তিশালী প্রধানমন্ত্রী, এবং বিশেষ করে সেকেন্ড টার্মে গত 1.5 বছরে যে কাজগুলো ভারতবর্ষে দশকের পর দশক করতে পারেনি কেউ, তিনি কিন্তু করে দেখিয়েছেন। তাতে মোদিজি খুব চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গ থেকে একেবারে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত আঞ্চলিক দলগুলো পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, এবং উত্তরাধিকারী সূত্রে আপনার উদ্ধব ঠাকরের পরে তার ছেলেই তার জায়গাটা পাচ্ছেন। একইভাবে তামিলনাড়ুতে দেখুন, করুণানিধির পরে স্ট্যালিন পাচ্ছেন। ওখানে লালু প্রসাদ যাদবের পরে তেজস্বী যাদবই রাজদের নেতা। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়ার সেন্টার যদি কারোর থাকে, বা আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চলে গেছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার ভাতুষপুত্র হিসেবে, যার স্টুডেন্ট পলিটিক্স, ইউথ পলিটিক্সে কোনো রোল নেই, এবং যিনি 11 সালে পার্টি পাওয়ারে আসার পরে, আমি বলতে যাচ্ছিলাম যে পার্টিতে শিশির অধিকারীর পরে শুভেন্দু অধিকারী। না, সেটা আমি তো পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে এসেছি। শিশিরবাবু আমাকে তো বসিয়ে দেননি। আমি কলেজে, আপনাকে আমি বলি, আমি ছাত্র রাজনীতিতে আমার গুরুদেব কে ছিল? কুমুদ ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, জয়ন্ত ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, অশোক দেব আমার গুরুদেব ছিল। আমাকে তাপস রায়ের নেতৃত্বে আমি ছাত্র পরিষদ করেছি। আমি কলেজে গিয়ে 11টা অবজার্ভ করেছি, তখন কলেজে 11-12 ছিল, এখন তো উঠে গেছে, এখন তো ফার্স্ট ইয়ার, স্নাতক থেকে কলেজে হয়। আর আমি 12-এ কন্টেস্ট করেছি, গেম সেক্রেটারি হয়েছি। আমি তো পলিটিক্যাল, আমার নেশা বলুন, আমার ইচ্ছা বলুন, বা ওইটা আমি নিজেকে যুক্ত করেছি, সংগ্রামের মধ্য দিয়ে এসেছি।
অভিষেক না, বন্দ্যোপাধ্যায় না, বলবেন যে, আমি আপনাকে আমি তো না, পূজা আমি এই মেদি- প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, আমি তো আমি আপনাকে এই ভবানীপুর প্রশ্ন- থেকে দাঁড়াইনি, আমি হাজরা থেকে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ, নিজের যোগ্যতায় ডায়মন্ড জিতেছি। হারবার 9 সালে খারাপ সিট ছিল। সোমেন মিত্র বামপন্থীদের দুর্গটা ভেঙে তৃণমূল কংগ্রেসের দুর্গটা বানিয়ে দিয়েছিল। সেই বানানো দুর্গে উনি 14 সালে দাঁড়িয়েছেন। উনি যদি 9 সালে দাঁড়িয়ে সিপিআইএমের শ্রমিক লাহিড়ী বা আবুল হাসনাত খানকে হারিয়ে এমপি হতেন, তাহলে আমি বলতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্য দিয়ে সাংসদ হয়েছেন। 14 সালে দক্ষিণ কলকাতার সঙ্গে ডায়মন্ড হারবারের কোনো তফাৎ ছিল না। ক্রেডিট গোজ টু সোমেন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। 2008 সালে পঞ্চায়েতে 2টো জেলা, নদীর এপার ওপার 2টো জেলা, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, জেলা পরিষদ জিতিয়ে বাংলাতে পরিবর্তনের সিগন্যাল দিয়েছিল। ওপারে শুভেন্দু, এপারে শোভনদা। অতএব ওই সব কথা লোক খাবে না। আর এবারে কিভাবে ভোট হয়েছে সবাই জানে। 1800 বুথের মধ্যে 1400 বুথে ওনার লিড নেই। 350 থেকে 400 বুথের সব ভোট লুট করে নিয়ে 3 লক্ষ ভোটে জিতেছেন। সুন্দরবাবু, সবাই জানে। একটা আমার কৌতূহলের প্রশ্ন আছে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে। সেটা হচ্ছে, শোনা যায় রাহুল গান্ধী নিজে এক দূতের মাধ্যমে আপনার কাছে কংগ্রেসে যোগদান করার প্রস্তাব দিয়েছিলেন, সত্যি? 16 তারিখ বিকেলবেলা আমি ফোন পেয়েছিলাম, 2টো ফোন। হ্যাঁ, এবং 16ই? এই 16ই ডিসেম্বর, আচ্ছা। যেদিন আমি এমএলএ থেকে রিজাইন করলাম, হ্যাঁ স্পিকার বললেন ত্রুটিযুক্ত। হ্যাঁ তা সেই দিন আমি বিকেলবেলা আমার মোবাইলে 2টো ফোন পেয়েছিলাম। তা আমি এটা স্বীকার করছি, তবে কাকে দিয়ে ফোন করিয়েছিলেন নামটা বলবো না, হ্যাঁ। ব্যক্তিগত। এইখানে আপনি যেহেতু পদত্যাগের কথা বললেন, নৈতিকতার উদাহরণ রেখে আপনি নিজে সমস্ত পদ থেকে পদত্যাগ করে তারপর দলবদল করেছেন। অথচ তৃণমূলে থাকাকালীন এত বছর ধরে আপনি যাদের দলবদল করিয়েছেন জেলায় জেলায়, তাদের অধিকাংশই পদত্যাগ করে দলবদল করেননি। তো আপনি তাদের নৈতিকতার এই শিক্ষাটা দেননি, এটা বিচিত্র না? দেখুন, এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক নিজে ছিলাম তো, হ্যাঁ, তাই পেরেছি। আর ওটা আমার হাতে, নিজের হাতে ছিল না, অন্যজনের হাতে ছিল, বাহক ছিলাম। আমার শেষ প্রশ্ন, যখন কেউ দল বদল করে আদর্শগত দৃষ্টিভঙ্গির একটা ফারাক হয়ে যায়। ধরুন আপনি বারবার আপনার বহু পুরনো সভায় আমি দেখছিলাম যে আমরা প্রত্যেকে তাই মনে করি যে 42 সালের তাম্রলিপ্ত জাতীয় সরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, ইনফ্যাক্ট দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যাদের ভাবশিষ্য, সেই সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়ের নাম একেবারে চিরস্মরণীয় হয়ে আছে। অথচ আজ আপনি যে দলে গেছেন, সেই দলের পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই 42-এর আন্দোলন নিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তার ছিল। 3 মাস পর তিনি লিখছেন, আমি মনে করি না গত 3 মাসের মধ্যে যেসব অর্থহীন উচ্ছৃঙ্খলতা ও নাশকতার কাজ হয়েছে তার দ্বারা আমাদের দেশের স্বাধীনতা লাভের সহায়তা হবে। ভাবুন, অর্থহীন, উচ্ছৃঙ্খলতা এবং নাশকতামূলক কাজকর্ম 42-এর আন্দোলনকে তিনি বলছেন। শুভেন্দু অধিকারী নিজস্ব মূল্যায়নে যাবেন না অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মূল্যায়নে যাবেন? 42-এর আন্দোলন যখন আপনি মূল্যায়ন করবেন, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার এই মন্তব্য বা লেখনির উপরে আমি মূল্যায়ন করবো না, সে অধিকার আমার নেই। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূল্যায়ন করতে বলি না, আমি বলছি যে যখন আপনি 42-এর মূল্যায়ন করবেন তখন আপনার নিজস্ব মূল্যায়নকে আগে রাখবেন না শ্যামাপ্রসাদ না, মুখোপাধ্যায়ের আপনি মূল্যায়ন? এমন একটা লোককে রিলেটেড করে আমাকে এই প্রশ্ন করেছেন, এটা থেকে আমি স্কিপ করলাম। আপনার বলা, প্রশ্ন করার অধিকারও আছে, আমার সরে যাওয়ার অধিকারও আছে। একদম। শুভেন্দুবাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনিও আপনাকে। ভালো থাকবেন। একদম, আপনিও সুস্থ থাকবেন, একদম ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন, এতক্ষণ আমরা চেষ্টা করলাম যে মানুষটা প্রতিদিন শিরোনামে থাকছেন, যাকে ঘিরে এত আক্রমণ এবং স্তুতি, সেই কটাক্ষ আর স্তুতির ধোঁয়াশা সরিয়ে আসল মানুষটার নাগাল পাওয়ার। সেই চেষ্টা সফল হলো কিনা আপনারা বিচার করবেন। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে টপটেক এক্স রিবস অরিজিনালি টিকবে। রশ্মি সিমেন্টস, গড়ে তুলুন বিশ্বাস। abpweddings.com, আসল পরিচয় সফল পরিণয়। ডাবর রেড পেস্ট, দেশের লাভ। অজন্তা শুজ, নতুনের পথে। কো পাওয়ার্ড বাই মাচো হিন্ট, ফ্যাশন বড়ে আরাম সে। এবং গণেশ গোল্ড দালিয়া, আপকা আপনা ওয়েট ম্যানেজার। পার্টনার বাই সফটব্যাক বাউল রেগুলেটর, হালকা থাকুন, জমিয়ে বাঁচুন। সোনোস্ক্যান এখন কলকাতা, মালদা ও বালুরঘাটে।